শুরু করছি আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির দ্বিতীয় পর্বের পাঠ। আঁচল ডুবিয়ে নাড়া দিয়ে দিয়ে তলার জল ওপরে আর ওপরের জল তলায় করছিল ওরা তপ্ত জল শীতল করতে। বেলা পড়ে এসেছে, তবু পুকুরের জল টকবগিয়ে ফুটছে। এ জলে নেমে ঝাঁপাই ঝুড়লে গা ঠান্ডা হবার বদলে দাহই হয়। তবু জলের আকর্ষণ বড় আকর্ষণ, তাই বেলা পড়তেই জলে পড়া চাই পাড়ার নবীনাকুলের। চাটুজ্জে পুকুরের জল তোল মাটি খোল করছিল পুন্নি, টেপি, পুটি, খেদি প্রমুখ নবীনারা। সত্য কেন এখনো এসে হাজির হয়নি তাই ভাবছে ওরা। আর অনুপস্থিত সত্যর সন্তোষ বিধানের জন্যেই বোধ করি জলে শীতল করার অভিযানটা এত জোর কদমে চালাচ্ছে। সত্য এদের প্রাণ পুতুল। সত্য কি শুধুই তাদের দলনেত্রী? ভগবান জানেন কোন গুণে সত্য সকলের হৃদয় নেত্রীও। সত্যবিহীন খেলা ওদের শিবহীন দক্ষযজ্ঞেরই সামিল। পুকুরে ঝাঁপাই ঝোড়ার ব্যাপারে সত্যই রোজ অগ্রণী, তাই ওরা বারবার ফুটন্ত জলকে তলা ওপর করতে করতে ওকে প্রশ্ন করছিল, সত্যর কি হলো রে? ঘরে তা দেখলাম না, বলেছিল তো ঠিক সময় দেখা হবে। বাগানে কোথাও আছে নাকি এখনো? দূর, একা একা কি আর বাগানে ঘুরবে? বেওয়ালা মেয়ে, ভয় নেই পরানে? ভয়? সত্যর আবার ভয়? দেখিস ও শ্বশুরবাড়ি গিয়ে শাউরি পিস শাশুড়িকেও ভয় করবে না। তা আশ্চর্য নেই, ও যা মেয়ে। সত্য যে তার সমস্ত সখী সঙ্গিনীদের প্রাণের দেবতা, তার প্রধান কারণ বোধ হয় সত্যর এই নির্ভীকতা। নিজের মধ্যে যে গুণ নেই, যে সাহস নেই, সে গুণ সে সাহস অন্যের মধ্যে দেখতে পেলে মোহিত হওয়া মানুষের স্বভাব ধর্ম। নির্ভীকতা ব্যতীত আরও কত গুণ আছে সত্যর। খেলাধুলোর ব্যাপারে সত্যর উদ্ভাবনী শক্তির জুড়ি নেই। বল আর কৌশল দুই তার অন্যের চাইতে 100 গুণ বেশি। মোটাসোটা একটা গাছের কাটা গুড়িকে দড়ি বেঁধে একা টেনে আনা সত্যবতীর পক্ষে আদৌ অসম্ভব নয়। আবার সেই গাছের গুড়িকে গড়িয়ে পুকুরের জলে ফেলে ডিঙি বানানো সত্যর কৌশলেই সম্ভব। এর ওপর আবার পয়ার বাঁধা। পয়ার বাঁধার পর থেকে পাড়ার সমস্ত ছোট ছেলেমেয়েই তো সত্যর পায়ে বাঁধা পড়েছে। সেই সত্যর জন্য জল শীতল করছে ওরা, আর বেশি কথা কি? কিন্তু সত্যর এত দেরি কেন? এদিকে যে এদের মেয়াদ ফুরিয়ে আসছে। ঠাকুমা পিসিরা একবার চৈতন্য পেয়ে খোঁজ করলেই তো হয়ে গেল। নেহাত নাকি ঠিক এই সময়টুকু অভিভাবিকা দলের কিঞ্চিত দিবানিদ্রার সময়। তাই এদের এই অবাধ স্বাধীনতা। হ্যাঁ, এই পড়ন্ত বেলাতেই গিন্নিরা একটু গড়িয়ে পড়েন। সারা বছর তো নয়। মেয়ে মানুষের দিবানিদ্রার মতো অলক্ষণে ব্যাপার আর কি আছে সংসারে? নেহাত এই আমের সময়টা। আমের যে একটা নেশা আছে। গিন্নিরা বলেন আমের মদ। আম খাও বা না খাও, এ সময়ে শরীর ঢিস করবেই। অবশ্য না খাওয়ার প্রশ্ন ওঠেই না। আম কাঁঠাল আবার কে না খায়? হরু ভট্টাচার্যের মার মতো কে আর আম হেন বস্তুকে জগন্নাথের নামে উৎসর্গ করতে পারে? হরু ভট্টাচার্যের মা সেবার শ্রীক্ষেত্তর গিয়ে এই কাণ্ড করে এসেছেন। ক্ষেত্তর করার পর জগন্নাথকে ফল দিতে হয় বলে আম ফলটি দিয়ে এসেছেন। মনের আক্ষেপে সেবার হরু ভট্টাচার্য আম বাগান বেচে দিতে চেয়েছিলেন। বলেছিলেন, মার ভোগেই যদি না লাগলো তো আম বাগানে আমার দরকার। তা ভট্টাচার্যের মা ছেলেকে হাতে ধরে বুঝিয়ে ঠান্ডা করেছিলেন। বলেছিলেন, বাবা, আজন্মকাল তো খেয়ে এলাম, তবু খাওয়ার লালস ঘোচে না।
তাই বলি, যে দ্রব্যিতে এত আসক্তি সেই দ্রব্যই জগন্নাথকে উৎসুক করব। তাই বলে তুই বাগান নষ্ট করবি? ছেলেপুলে খাবে না? ছেলেপুলে, বুড়ো যুব, আমের ভক্ত সবাই। আমের মরশুমে দিনে 1 কুড়ি 1.5 কুড়ি আম খাওয়া তো কিছুই না। অবশ্য সব আম সবাই খায় না, অর্থাৎ পায় না। সংসারে সদস্যদের শ্রেণী হিসেবেই আমের শ্রেণী হিসেব করে ভাগ হয়। কর্তাদের নৈবেদ্যে লাগে জোর কলম, গোলাপ খাস, ক্ষীর সাপাতি, নবাব পছন্দ, বাদশা ভোগ, ঢাউস ফজলি ইত্যাদি। গিন্নিদের ভোগের জন্যে সরানো থাকে পেয়ারা ফুলি, বেলসুবাসি, কাশির চিনি, সিঁদুরে মেঘ, আর ঝি, বউ, ছেলেপুলেদের ভাগ্যে জোটে রাশির আম। তা রাশি রাশি না পেলে যাদের আশ মিটবে না, তাদের জন্য রাশির বরাদ্দ ছাড়া আর কি বরাদ্দ হতে পারে? বাড়ির ঝুড়িতেই কি ওদের আশা মেটে? দুবেলায় জলখাবারে ঝুড়ি তো পায়, কারণ গিন্নিরা প্রকৃতির এই দাক্ষিণ্যের সময় মুড়ি ভাজা পর্বটি থেকে কিঞ্চিত রেহাই নেন। কিন্তু হলে কি হবে? বাড়ি থেকে মধু কুলকুলি আমের পাহাড় শেষ করেই ওরা তক্ষুনি ছোট হয়তো বা বউ পালানে কি বাদর ভ্যাবাচাকা আমের বাগানে। বাঘা তেঁতুলের বাবার জাতীয় এই আমগুলি পার করার সহায় হচ্ছে মুঠো মুঠো নুন। অবশ্যই তুচ্ছ হলেও বস্তুটা সংগ্রহ করতে বালক বাহিনীকে বিশেষ বেগ পেতে হয়, কারণ ওর আশ্রয়স্থল যে একেবারে রান্না ভাড়ারে, যেটা নাকি সম্পূর্ণ গিন্নিদের এলাকা। আর যে গিন্নিরা হচ্ছেন একেবারে সহানুভূতিহীনতার প্রতীক। ছেলেপুলেদের সব কিছুতেই তো তারা খড়গহস্ত। নুন একটু চাইতে গেলেই প্রথমটা একেবারে তেড়ে মারতে আসবেন জানা কথা। তবে নাকি ছেলেগুলোর খুব ভাগ্যের জোর যে প্রায় সবসময়ই ওরা ওনাদের অস্পৃশ্য, কাজেই মারতে আসলেও মারতে পারেন না। তারপর বহুবিধ কাকুতি মিনতি করার পর যদি বা দেন, তো সে একেবারে সোনার ওজনে দেবেন, আর সঙ্গে সঙ্গে বলবেন, যাচ্ছিস তো আবার টক বিষ আমগুলো গিলতে? ঘরে এত খায় তবু আশ মেটে না গো, কি রাক্ষসে পেট গো, কি লক্ষ্মী ছাড়া দিশে, মরবি রক্ত আমাশা হয়ে মরবি, সবগুলো একসঙ্গে মনসাতলায় যাবি, যত সব পাপগুলো একত্তর জুটেছে। গালমন্দ বিহীন লবণ সে ওরা কল্পনাও করতে পারে না। তবে সত্য আগে চরণ মুদির দোকান থেকে বেশ খানিকটা সংগ্রহ করে আনতে পারত, কিন্তু ইদানিং অর্থাৎ বড় হয়ে ইস্তক মুদির দোকানে ভিক্ষে করতে যেতে ওর লজ্জা করে। বড়জোর দূরে দাঁড়িয়ে থেকে নিতান্ত একটা শিশুকে লেলিয়ে দেয়। কোবরেজের মেয়ে বলে সমাজে সত্যর কিছুটা প্রতিষ্ঠা আছে, সে প্রতিষ্ঠার মর্যাদাটাও তো রাখতে হবে। আজ দুপুরে আম বাগান পর্বে সত্য ছিল, তারপর কখন একসময় যেন বাড়ি চলে গিয়েছিল। খেদি একটু কল্পনাপ্রবণ, তাই সে বলে, সত্যর শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি তো? দূর, শ্বশুরবাড়ি থেকে আবার শুধু শুধু কেউ আসবে কেন? আর আসেও যদি, সত্যর সঙ্গে কি? যে আসবে সে তো চণ্ডী মণ্ডপে বসবে। সহসা পুটি চেঁচিয়ে ওঠে, আসছে আসছে আসছে! বাবা, ধরে পেরান পাই। এত দেরি কেন রে সত্য? আমরা সেই কখন থেকে জল ঠান্ডা করছি। সত্য বিনা বাক্যে গম্ভীরভাবে ঘাটের পৈঠের ভাঙাচোরা বাঁচিয়ে জলে নামে। কি রে সত্য, মুখে কথা নেই যে? বাবা, আজ এত পায়া ভারী কেন রে তোর? সত্য এক মুখ জল নিয়ে কুলকুচো করে ঠোঁট বাঁকিয়ে বলে, পায়া ভারী আবার কি? মনীষীর রীতিচরিত্র দেখে ঘেন্না ধরে গেছে। ও মা, কেন রে? কাকে দেখে? কার কথা বলছিস? সত্য জ্বলন্ত স্বরে বলে, বলছি আমাদের জটাদার বউয়ের কথা। গলায় দড়ি, মেয়ে জাতের কলঙ্ক। সত্যর বয়স 9 বছর, অতএব সত্যর পক্ষে এই ধরনের বাক্যবিন্যাস অসম্ভব।
এমন কথা ভাববার হেতু নেই। শুধু সত্য কেন, নেহাত ন্যাকা হাবা মেয়ে ছাড়া সে আমলে 8-9 বছরের মেয়েরা এ ধরনের বাক্য বিন্যাসে পোক্তই হতো না হবে কেন? 4 বছর বয়স থেকেই যে তাকে পরের বাড়ি যাওয়ার তালিম দেওয়া হতো, আর বয়স্তাদের মহলেই বিচরণের ক্ষেত্র নির্বাচন করা হতো। সেক্ষেত্রে শিশু বলে কোনো কথাই বাদ দেওয়া হতো না তাদের সামনে। কাজেই সত্য যদি কারো উপর খাপ্পা হয়ে তাকে মেয়ে জাতের কলঙ্ক বলে অভিহিত করে থাকে, আশ্চর্য হবার কিছুই নেই। পুণ্যি তাড়াতাড়ি প্রশ্ন করে ওঠে, কেন রে, কি হয়েছে? জম জানে বলে প্রথমটা খানিকক্ষণ জমের উপর ভার ফেলে রেখে অতঃপর সত্য মুখ খোলে। জন্মে আর ওর মুখ দেখছি না, ছি ছি, গেছলাম বলি আহা, স্বামী শাউরির ভয়ে রোগের ওষুধটুকু পর্যন্ত খেতে পায় না, যাই একবার দেখে আসি কেমন আছে। সেজ পিসি তারকেশ্বর গেছে শুনেছি, মনটা তাতেই আরো খোলসা ছিল। ও মা, গিয়ে ঘেন্নায় মরে যায়। কি দুষ্পিবৃত্তি। এরা শঙ্কিত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। না জানি কোন ভয়ঙ্কর কাহিনী উদ্ঘাটন করে বসে সত্য। শুধু পুণ্যি ভয় ভয় বলে, কি দেখলি রে? কি দেখলাম বললে পেত্তয় করবি। দেখি কিনা ঘরে জটাদা বসে, আর বউ কিনা তাকে পান সেজে দিচ্ছে আর হাসি মস্করা করছে। জটাদা? খেদি, পুটি, টেপি সকলে একসঙ্গে বলে ওঠে, ও হরি, এতেই তোর এত রাগ? শাউরি বাড়ি নেই, তাতেই বুকের পাটাটা বেড়েছে আর কি। বুকের পাটা বেড়েছে বলে পান সেজে খাওয়াবে, হাসি মস্করা করবে? সত্য যেন ফুলতে থাকে। পুণ্যি আরও ভয় ভয় বলে, তা পরপুরুষ তো আর নয়, নিজের স্বামী। সত্য ঝটপট বার দুই কুলকুচো করে বলে, খ্যাংড়া মারো অমন স্বামীর মুখে। যে স্বামী লাথি মেরে জমের দক্ষিণ দোরে পাঠায়, তার সঙ্গে আবার হাসি গপ্প? গলায় দিতে দড়ি জোটে না? আবার আমায় কি বলেছে জানিস? আমার স্বামী আমায় মেরেছে, তোমায় তো মারতে যায়নি ঠাকুরজি। তোমারে তো গায়ে জ্বালা কেন যে ছড়া বেঁধে গালমন্দ করতে আসো? এরপর আবার আমি ওর মুখ দেখব? আঁচলটাকে গা থেকে খুলে জোরে জোরে জলের উপর আছড়াতে থাকে সত্য। সখী বাহিনী কিঞ্চিত বিপদে পড়ে। ওরা অভিযুক্ত আসামিনীকে খুব একটা দোষ দিতে পারে না, কারণ স্বামী একদা একদিন বেদম মেরেছে বলে যে জন্মে আর সে স্বামীকে পান সেজে খাওয়ানো চলবে না, এতটা কঠোর ক্ষমাহীন মনোভাব তাদের পক্ষে আয়ত্ত করা শক্ত। অথচ সত্যর কথার প্রতিবাদ চলে না, সত্যর কথায় সমর্থন না করলে চলে না। কিন্তু ও কিসের শব্দ? হঠাৎ বুঝি ওদের বিপদে রক্ষা করলেন মধুসূদন। পুকুর পাড়ের রাস্তায় তালগাছের সারির ওদিকে যেন অশ্বক্ষুর ধ্বনিত হলো। ঘোড়ার খুঁড়ির শব্দ না? ঘোড়ায় চড়ে কে আসে? পুণ্যি তরবর করে ঘাটে উঠে এগিয়ে দেখে পড়ি তো মরি করে ছুটে আসে। এই সত্য, মেজদা অর্থাৎ রামকালী। সত্য অবিশ্বাসের হাসি হেসে মুখ ভেঙে বলে ওঠে, স্বপ্ন দেখছিস নাকি? বাবা না জিরেটে গেছে? আহা, তা সেখানে তো আর বাস করতে যায়নি, আসবে না? ইতব্য স্বরে ক্ষুরোদ্ধরি একবার কিছুটা নিকটবর্তী হয়েই ক্রমশ দূরবর্তী হয়ে যায়। সত্য গলা বাড়িয়ে একবার দেখতে চেষ্টা করে, তারপর নির্লিপ্তভাবে বলে, যেমন তোমার বুদ্ধি। বাবা বুঝি ঘোড়ায় চড়ে জিরেটে গেছিল, নাকি পালকিটা মাঝ রাস্তায় ঘোড়া হয়ে গেল? পালকি? তাও তো বটে। পুণ্যি দ্বিধাযুক্ত স্বরে বলে, আমি কিন্তু সদ্য দেখলাম মেজদা, আর মেজদার ঘোড়াটা বাড়ির দিকেই তো গেল। তা গেল বটে, তবে কি হঠাৎ জিরেটের সেই রুগীর ন্যায়দায় অবস্থা ঘটেছে, তাই হঠাৎই কোনো মোক্ষম ওষুধের দরকার পড়েছে, যার জন্য পালকি রেখে ঘোড়ায় চড়ে ছুটে আসতে হয়েছে চিকিৎসক রামকালীকে ডাকতে? খেদি বলে, যাই হোক বাপু সত্য, তুই বাড়ি যা। কবরের জ্যাঠা ভেন্ন এ গ্রামে ঘোড়াতেই বা চড়বে কে?
এ কথাটাও খাঁটি। ঘোড়া আর আছেই বা কার? এ অঞ্চলে কালে কস্মিনে বর্ধমান রাজ্যের কোন কর্মচারী কি কোম্পানির কোনো লোক ঘোড়ার পিঠে চড়ে আসে, নইলে ঘোড়া কে কোথায় পাচ্ছে? ঘাট থেকে উঠে পড়ে সত্যবাহিনী। এখন প্রথমটা সকলেরই সত্য ভবনে অভিযান, কারণ ঘোড়া রহস্য ভেদ না করে কে স্থির থাকতে পারবে? ভিজে কাপড়ের জল সপসপিয়ে আর মলের গোছা বাজিয়ে ওরা রওনা হলো। কিন্তু এ কি তাজ্জব! এ যে একেবারে রূপকথার গল্পর মতো। সত্যতার বাড়ির কাছাকাছি পৌঁছতে না পৌঁছতে হা হয়ে দেখে ওরা রামকালী ফের ফিরে যাচ্ছেন ঘোড়া হাঁকিয়ে। শুধু এবারে বাড়তির মধ্যে তার পিছনে পিঠ আঁকড়ে আরেকজন বসে। সে জনটি হচ্ছে সত্যর বড়দা, রামকালী চাটুজ্যের বইমাত্র ভাই কুঞ্জবিহারীর বড় ছেলে রাসবিহারী। পুণ্যির কথাই সত্যি বটে, অশ্বারোহী ব্যক্তি রামকালী। কিন্তু এ নিয়ে এখন আর বাহাদুরি ফলায় না পুণ্যি। শুধু হা করে অনেকক্ষণ ঘোড়ার পিঠে ঘোড়ার পায়ের দাপটে ঠিকরে ওঠা ধুলোর ঝড়ের দিকে তাকিয়ে থেকে নিঃশ্বাস ফেলে বলে, ব্যাপার কি বলতো? আমিও তো তাই ইনকাম করছি। সত্য অবাক হবে বলে, ওষুধ নিতে আসবে যদি বাবা, তো বরদাকে পিঠে বেঁধে নিয়ে যাবে কেন? সেই তো কথা। প্রচণ্ড গরম, তবু জল সবসময় ভিজে কাপড়ের ওপর হাওয়ার ডানা বুলিয়ে যাওয়ার দরুন গাটা কেমন শিরশির করে এলো। সত্য এবার হা করা ভাব ত্যাগ করে বিচক্ষণের সুরে বলে, নে নে চল। দৌড়ে দাঁড়িয়ে গুলতুনি করে আর কি হবে? বাড়ি গেলেই টের পাবো কি হয়েছে। তোরা যা, ভিজে কাপড় ছেড়ে আয়, আমি দেখি কি হয়েছে। কি হয়েছে? যা হয়েছে তা একেবারে সত্যর হিসেবের বাইরে। শুধু সত্যর কেন, সকলেরই হিসেবের বাইরে। ঘোড়ায় চড়ে ঝড়ের বেগে এসে সমগ্র সংসারটার উপর যেন প্রকাণ্ড একখানা পাথর ছুঁড়ে মেরে ফের ফিরে গেছেন রামকালী। সেই পাথরের আঘাত সহজে কেউ সামলাতে পারছে না। সত্য ভেতর বাড়ির উঠোনে ঢুকে দেখল, উঠোনের মাঝখানে বসানো মড়াই দুটোর মাঝখানে যে সরু জমিটুকু, সেইখানে দাঁড়িয়ে আছে বড় জেঠি, ঠিক যেন কাঠের পুতুলটি, আর দাওয়ার পৈঠে গালে হাত দিয়ে কাঠ হয়ে বসে তার ঠাকুমা, এবং দাওয়ার উপর জটলা বেঁধে বাড়ির আর সবাই। শুধু যা পিস ঠাকুমাই অনুপস্থিত। অবশ্য সেটাই স্বাভাবিক, কারণ তিনি এই জবনজারি দাওয়ায় কখনো পা ঠেকান না। এ দাওয়ায় রাস্তা বেড়ানে ছেলেপুলে ওঠে, কর্তাদের খড়ম ওঠে। পিস ঠাকুমা না থাক, আর সবাই তো জটলা করছে। কেন করছে? অথচ কারো মুখে বাক্যি নেই কেন? ফিস ফিস কথা, ঘোমটার ভেতর হাত মুখ নাড়ানাড়ি। সত্য ঠাকুমার যতটা সম্ভব গা বাঁচিয়ে গা ঘেঁষে বসে পড়ে সাবধানে, ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে গো ঠাকুমা? দিনতারিণী নীরব, অতঃপর সত্য সরব, ও ঠাকমা। বাবা অমন করে ছুটে এসেই আবার গেল কোথায় গেল? দিনতারিণী মৌন। কি গেরো, কথার উত্তর দিচ্ছ না কেন গো? ও ঠাকমা, বাবা জিরের থেকে অমন হাঁপাতে হাঁপাতে ঘোড়া ছুটিয়ে এলোই বা কেন, আর ছুটলই বা কেন? ও ঠাকমা, বলি তোমাদের সব বাক্যি হরে গেল কেন? একবারও দিনতারিণীর ঠোঁট নড়ে না, তবে ঠোঁট নাড়েন তার সেজোজা শিবজায়া। শুধু ঠোঁট নয়, সহসা পা মুখ সব নাড়িয়ে তিনি বলে ওঠেন, বাক্যি হরে যাবার মতন কাণ্ড ঘটলে আর হবে না? তোর বাবা যা অভাবনী কাণ্ড করে গেল। বাবা বাবা, খুলেই বলো না স্পষ্ট করে। বাবা জিরের থেকে ঘোড়া ছুটিয়ে এসেই তক্ষুনি আবার কোথায় গেল? তবে তো দেখেইছিস, তবে আর ন্যাকা সাজছিস কেন? রাসুকে নিয়ে গেল তোর বাবা বিয়ে দিতে। দেখ, সত্য পরিস্থিতির মর্যাদা ভুলে হি হি করে হেসে গড়িয়ে পড়ে। আহা, আমার যেন ন্যাকা পেয়েছো শেষ ঠাকুমা, তাই পাগল বোঝাচ্ছে। বর্দার বুঝি বিয়ে হতে বাকি আছে?
বলে ছেলের বাবাই হয়ে গেল বর্দা। গেল তাই কি? এবার হঠাৎ দীনতারিণী মৌন ভঙ্গ করে নাতনিকে ধমকে ওঠেন। বড্ড তো দেখছি ট্যাকট্যাকে কথা হয়েছে তোর। ছেলের বাবা হলে আর বিয়ে করতে নেই? মহাভারত অশুদ্ধ হয়ে যায়। সত্য উত্তর দেবার আগে শিবুজয়াই সাংসারিক মাৎসান্যায় ভুলে ফস করে বড় জায়ের মুখের ওপর বলে বসেন, মহাভারত অশুদ্ধির কথা হচ্ছে না দিদি। তবে এও বলি রামকালী যে একেবারে কাউকে চোখে কানে দেখতে দিলে না। চিড়ের মতো ছো মেরে নিয়ে গেল ছেলেটাকে। বালস পোয়াতি বউটা যাত্রাকালে স্বামীকে একবার দূর থেকে চোখে দেখাটুকু পর্যন্ত দেখতে পেল না। এটা কি ভালো হলো? কখন যে ইতিমধ্যে মোক্ষদা এসে দাঁড়িয়েছিলেন এপাশের বেড়ার দরজা দিয়ে এবং আলোচনার শেষাংশটুকু শুনে নিয়েছেন সে আর কেউ টের পায়নি। মোক্ষদার থান ধুতি গুটিয়ে হাঁটুর উপর তোলা, কাঁধে গামছা, অর্থাৎ স্নানে যাচ্ছেন মোক্ষদা। অবশ্যই স্নানে যাচ্ছেন বলেই যে এই ভিতর বাড়ির অর্থাৎ শয়ন বাড়ির উঠোনে তিনি পা দিতেন তা নয়। তবে আজকের কথা স্বতন্ত্র। আজকের উত্তেজনায় অত মরণবাচন জ্ঞান রাখলে চলে না। আজ নয় ঘাটে 2-10টা ডুব দিয়ে ফের দিঘিতে ডুব দিতে যাবেন। তবে এদের মজলিসে যোগ দেওয়াটা দরকার। মোক্ষদা সেজো ভাজের কথাটুকু শুনতে পেয়েছেন এবং তাতেই সমগ্র নাটকটি অনুধাবন করে ফেলেছেন। তাই তিনি 3 আঙ্গুলে হেঁটে খানিকটা এগিয়ে এসে গলা বাড়িয়ে বলে ওঠেন, কি বললে সেজো বউ? কি বললে? আরেকবার বলো তো শুনি। শিবুজয়া অবশ্য আরও একবার বললেন না, শুধু মাথার কাপড়টা অল্প টেনে মুখটা একটু ফেরালেন। মোক্ষদা একটু বিষ হাসি হেসে বলেন, বলতে অবশ্যই আর হবে না, কানে প্রবেশ করেছে সবই। তবে ভাবছি সেজো বউ, তুমি হঠাৎ এমন ভচ্চাজ্জি হয়ে উঠলে কবে থেকে? যাত্রাকালে রাসুর আমাদের পরিবারের সঙ্গে চোখাচোখি হয়নি এই আক্ষেপে মরে যাচ্ছ তুমি? কলি আর কত পুণ্য হবে, বলি আর কত পুণ্য হবে? চারকাল হয়ে তো কলি এখন উপচেছে। শুভ কাজে যাত্রাকালে লোকে ঠাকুর দেবতার পর দেখে বেরোয়, গুরুজনের চরণ দর্শন করে বেরোয়, এই তো জানি, জেনে এসেছি এতকাল। পরিবারের বদন দর্শন না করে বেরোলে জাত যায়, এটা তুমি প্রথম শোনালে সেটুকু। শিবজয়া ননদকে ভয় করলেও এতজনের মাঝখানে হেরে যেতে রাজি হন না। তাই বলে ওঠেন, রাসুর কথা আমি বলিনি ছোট ঠাকুরজি, বড় নাত বউয়ের কথা বলছি। আবাগি জানলো না, শুনলো না, আচমকা মাথায় পাহাড় পড়ল। আপনার স্বামী একা আপনার থাকতে থাকতে একবার শেষ দেখাও দেখতে পেল না, সেই কথা হচ্ছে। মোক্ষদা সহসা খলখলিয়ে হেসে ওঠেন। সেজবু, আর কেন ঘরে বসে আছো? যাত্রার পালা বাঁধো না। সত্য পয়ার বেঁধেছে, তুমিই বা বাকি থাকো কেন? যা তোমাদের মতিগতি দেখছি, এ আর গেরস্থ ঘরের যুগ্গি নয়। বুড়ো মাগি তুমি, চারকাল গিয়ে এককালে ঠেকেছে, লজ্জা এলো না ও কথা মুখে আনতে? স্বামী কি মন্ডা মেঠাই যে একলা আস্তটা না খেতে পেলে পেট ভরবে না? ভাগ হয়ে গেলে প্রাণ ফেটে যাবে? ছি ছি, একটা ভদ্রলোকের কত বড় বিপদ থেকে উদ্ধার করতে ছুটল রামকালী, আর তার কাজের কিনা ব্যাখ্যানা বসেছে। বড়দের এই বাগযুদ্ধের মাঝখানে সত্য হা করে তাকিয়েছিল। মোক্ষদার কথা শেষ হতেই হঠাৎ ঠাকুমার কোলের গোড়া থেকে উঠে সরে বলে বসে, সেজো ঠাকুমা তো ঠিকই বলছে পিস ঠাকুমা, নির্যশ বাবার অন্যায় হয়েছে। বাবার অন্যায়? সন্দেহযুক্ত নয়, একেবারে নির্যশ। উঠোনে কি বাজ পড়ল? কলিকাল শেষ হয়ে কি প্রলয় এলো? দুঃসংবাদের সঙ্গে সঙ্গেই অন্দরে কান্নার রোল উঠল। এ কি হরিষে বিষাদ, এ কি বিনা মেঘে বজ্রপাত! এমন দুর্ঘটনা আর কবে কার সংসারে ঘটেছে? এত বড় সর্বনাশের কল্পনা দুঃস্বপ্নেও কে কবে করেছে? এই তো এইমাত্র মেঘ কলাতলায় শিলে দাঁড়িয়ে স্নান করে আইবুড়ো মুচি ভেঙে
গায়ে হলুদের দরুন কোরা লালপাড়ি শাড়িটুকু পরে চুল বাঁধতে বসেছে। পাড়ার শিল্পী মহিলার ঝাঁক কনের কেশ রচনায় কে কত নৈপুণ্য দেখাতে পারে তারই আলোচনায় অন্দরের দালান মুখর করে তুলেছিল। হঠাৎ বাইরের মহল থেকে আগুনের হলকার মতো এই সংবাদ এসে ছড়িয়ে পড়ল, পরিণামে দাবানল। অতি বড় অবিশ্বাসী হলেও এ যে বিশ্বাস না করে উপায় নেই, কারণ সংবাদ এনেছেন আর কেউ নয়, স্বয়ং রামকালী, যার সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা অসম্ভব। নচেত মিথ্যা দুঃসংবাদ রটনা করে বিয়ে ভণ্ডুল করে দিয়ে মজা দেখবে এমন আত্মীয়েরও অভাব নেই, কিন্তু ইনি হচ্ছেন রামকালী। কাজে এই সংবাদ মিথ্যা হতে পারে এমন আশার কণিকামাত্রও নেই। না, কোনো আশাই নেই। তাছাড়া কোবরেজ নিজের চোখে দেখে এসেছেন পাত্রের শিয়রের সমন। অতএব কোড়া শাড়ি চড়ানো বছর আষ্টেকের সেই হতভম্ব মেয়েটাকে ঘিরে প্রবল দাপটে কান্নার যা রোল উঠেছে, তাতে তো ভয়ে মেয়েটার নাড়ি ছেড়ে যাওয়ার জোগাড় হচ্ছে। বিয়ের দিন যাত্রা করা বর মৃত্যুযোগ নিয়ে যাত্রা ভঙ্গ করে বাড়ি ফিরে গেলে এবং বিয়ের লগ্ন ভ্রষ্ট হলে এমনকি সর্বনাশ সংগৃহীত হতে পারে, সেটা বেচারার বুদ্ধির অগম্য। অনিষ্ট যদি কিছু হয়, সে নয় তার ঠাকুরদার হবে, তার কি? কিন্তু তার কি, সে কথা সে নিজে কিছু না বুঝলেও মহিলার দল তাকে ধরে নাড়া দিয়েই তারস্বরে চেঁচিয়ে বলছেন, ওরে পটলি, তোর কপালে এমন ছাই পোড়া ছিল, একথা তো কেউ কখনো চিনতে করিনি রে। ওরে লগন ভ্রেষ্ট মেয়ে গলায় নিয়ে আমরা কি করব রে? ওরে এর চাইতে তোকেই কেন সমনে ধরল না রে? সে যে এর থেকে ছিল ভালো। ওরা লুটোপুটি করতে থাকে আর পটলি কাঠ হয়ে বসে থাকে। বসে বসে শুধু এইটুকুই বিচার করতে পারে সে যে এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না যদি পটলি রাতারাতি ওলাউঠো হয়ে মরত। ওদিকে চণ্ডীমণ্ডপে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে মাথায় হাত দিয়ে পাথরের পুতুলের মতো বসে আছেন, আর সেই পুতুলের মস্তিষ্কের কোষে কোষে ধ্বনিত হচ্ছে, এ কি করলে ভগবান, এ কি করলে ভগবান। রামকালী চলে যাওয়ার পর থেকে লক্ষ্মীকান্ত আর একটিও কথা বলেননি। অপর কেউ তাকে সম্বোধন করতে সাহস পায়নি। ওদিকে বড় ছেলে শ্যামকান্ত বিশুষ্ক মুখে ঘাটের ধারে শিবতলায় গিয়ে বসে আছে চুপচাপ। বাপের দিকে যাবার সাহস তার নেই। তার জামাই হচ্ছে বটে, কিন্তু বয়সটা আর তার কি, এখনো তো 30-এর নিচে। বাপকে সে জমের মতো ভয় করে। পটলির মা বেহুলাও মুখ লুকিয়েছে ভাড়ার ঘরের কোণে। নিজেকেই তার সবচেয়ে অপরাধিনী মনে হচ্ছে। নিশ্চয়ই মহাপাপিষ্টা সে, নইলে তার মেয়ের বিয়ের ব্যাপারেই এত বড় দুর্ঘটনা। সকলে ফিসফাস বলাবলি করছে মেয়ে নাকি তার আস্ত রাক্ষসী। তাই বাসরে না উঠতেই সোয়ামের মাথা কড়মড়িয়ে চিবিয়ে খেল। থাকুক এখন বেহুলা চিরজন্ম, ওই দপরা সর্বনাশী মেয়েকে গলায় গেথে। জাত ধর্ম কুল মান সবই গেল, রইল শুধু আমরণ যন্ত্রণা। হ্যাঁ, বিয়ের রাত্রে বর বিভ্রাট কি আর হয় না? ছাদনাতলা থেকেও বর উঠে যেতে দেখেছে অনেকে, কিন্তু সেসব অন্য কারণে। হয়তো পণের টাকা ঠিক সময় হাজির করতে না পারার জন্যে, বচসার ফলে, নয়তোবা কোনো হিতৈষীর দ্বারা কোনো পক্ষের কুলের ঘাটতির কথা প্রকাশ হয়ে পড়ায়, অথবা কন্যাপক্ষের কনেকে বদলে ফেলে কালো কুশ্রী কোণে গছিয়ে দেওয়ার চেষ্টার ফলে। বচসা থেকে হাতাহাতি মারামারি হতে হতে বরপক্ষ রেগে টেগে বর উঠিয়ে নিয়ে যায়, কিন্তু তক্ষুনি তার পারাপারও হয়ে যায়। কারণ লগ্নভ্রষ্ট হয়ে গেলেই মেয়ে চিরকালের মতো বিধবা হয়ে বাপের ঘরে বসে থাকবে, এই আক্ষেপে পাড়ার কেউ না কেউ করুণা পরবশ হয়ে কোমর বেঁধে লেগে গিয়ে রাতারাতি অন্য পাত্র জোগাড় করে আনেন।
অতএব ভদ্রলোকের জাতমান রক্ষা পায়। কিন্তু এ যে একেবারে বিপরীত কাজ। এ যে সত্য রাক্ষসী কন্যা। এহেন ঘাতিনী মেয়ের জন্যে আপনার ছেলেকে ধরে দেবে এমন মহানুভাব ত্রিজগতে কে আছে? না, বেহুলার এই মেয়ের জন্যে রাতারাতি পাত্র সংগ্রহ হওয়ার আশা দুরাশা। রামকালী কোবরেজ অবশ্য একটু নাকি আশ্বাস দিয়ে গেছেন, চেষ্টা দেখছি বলে, কিন্তু বোঝাই তো যাচ্ছে সেটা সম্পূর্ণ স্তোক বাক্য। এত বড় দুঃসংবাদটা বাড়ি বয়ে এসে দিয়ে গেলেন, মুখটা একটু হেঁট হলো তো, তাই একটা অলিক স্তোক দিয়ে পালিয়ে গেলেন। বেহুলা বোকা হতে পারে, কিন্তু এটুকু বুদ্ধি ধরে। হায় মা ভগবতী, পটলি যে এত বড় অপয়া মেয়ে একথা তো কোনোদিন বুঝতে দাওনি। ফুলের মতো দেখতে মেয়ে, বাড়ির প্রথমা সন্তান, সকলের আদরে আদরিণী, আগানে বাগানে হেসে খেলে বেরিয়েছে এতদিন। ইদানিং সম্প্রতি ডাগরটি হয়েছে বলেই যা বাড়ির মধ্যে আটক ছিল। তা যেমন সুন্দরী তেমন হাস্যবদনী। কে বলতে পেরেছে এই মেয়ে সর্বনাশী রাক্ষসী? শ্বশুর ঠাকুর তো বলেন পটলির নাকি দেবগণ। তবে দেবগণ কন্যে এমন রাক্ষসগণের কপাল পেলে কি করে? আর শুধুই কি আজ? ও মেয়ে যদি ঘরে থাকে সংসার তো ছাড়ে যাবে। মানুদার পিসি তো স্পষ্টই বললেন সে কথা। কে নেবে মা ও মেয়েকে? কার বাসনা হবে সংসারটা ছাড়ে গেল্লাই দি? ও চিরকাল এই দপাড়া হয়ে পড়ে থাকবে, আর ঠাকুরদার সংসারটা চিবিয়ে চিবিয়ে খাবে, এই আর কি। বেহুলা ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, হে মা ওলাই বিবি, হে মা শীতলা, পটলিকে তোমরা নাও, ওর যেন আর এ ভিটোতে তেরাত্তির না পোহায়। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে থাকে বেহুলা। কাঁদছে সবাই, বাড়ির গিন্নি থেকে শুরু করে বিচুলি কাটুনি বাগদি মাগিটা পর্যন্ত। পরের দুঃখে কাঁদবার এত বড় সুযোগ জীবনে কবার আসে? কাঁদছে না শুধু পটলি, যে হচ্ছে এই বিবাহ বিভ্রাট নাটকের প্রধান নায়িকা। সে শুধু অনেকক্ষণ কাঠ হয়ে বসে থেকে সবে এইমাত্র ভাবতে শুরু করেছে, বিয়েটাই যদি না হয়, তাহলে এখনও পটলিকে উপসী রেখেছে কেন এরা? কেন কেউ একবারও বলছে না, ওরে তোরা তবে এখন পটলিকে দুটো মতিচুর কি দোদমন্ডা দিয়ে জল খেতে দে। পটলির বুক থেকে পেট অবধি যেন মাঠের ধুলোর মতো শুকনো লাগছে, কিন্তু পটলির বুকে ধুলো বেটে যাচ্ছে। এর তুচ্ছ খবরটুকু ভাবতে বসবার সময় কার আছে? বরং পটলির ওপর রাগে ঘৃণায় রিরি করছে সবাই। শ্যামাকান্ত বার 2-3 পুকুর পাড়ের দিক থেকে এসে উঁকি মেরে বাবাকে দেখে গেছে, এবং যতবারই দেখেছে বাবা তামাক খাচ্ছেন না, বাবার হাতে হুঁকো নেই, ততবারই তার প্রাণটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু সাহস করে তামাক সেচে এনে সামনে ধরে দেবে এত বুকের বল নেই। অপেক্ষা শুধু যদি পাড়ার কোনো বিজ্ঞ ব্যক্তি এসে পড়েন, হয়তো তেমন কেউ এলে লক্ষ্মীকান্তের মৌন ভঙ্গ হবে। নিজের যত বড় বিপত্তি হোক, মানির মান অবশ্যই রাখবেন লক্ষ্মীকান্ত। কিন্তু পাড়ার ভদ্রলোকদের আর আসতে বাকি আছে কার? তারা তো সবাই একে একে এসে গেছেন। বেলা পড়ে এলো, অর্থাৎ সর্বনাশের সময় ঘনিয়ে এলো। এহেন সময় শ্যামাকান্তের প্রার্থনা পূর্ণ হলো। এলেন রাখহরি ঘোষাল, রীতিমতো বয়স্ক ব্যক্তি, অপেক্ষাকৃত দূরের পাল্লায় থাকেন, তাই এতক্ষণ এসে উঠতে পারেননি। তিনি এসে নীরবে খড়ম খুলে ফরাসে উঠে বসলেন। ট্যাগ থেকে শামুকের খোলের নস্যদানি বার করে 2 টিপ নিলেন। তারপর ধীরে সুস্থে বললেন, ব্যাপার তো সবই শুনলাম লক্ষ্মীকান্ত, কিন্তু তুমি এইভাবে মচ্ছিভঙ্গ হয়ে বসে থাকলে তো চলবে না। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে বয়সের সমান রাখতে জানলেও ঘোষাল ব্রাহ্মণের পায়ের ধুলো তো আর নেবেন না, তাই মাথার একটু নিচু ভাব করে ক্লান্ত স্বরে নেপথ্যের দিকে গলা বাড়িয়ে বলেন, ওরে কে আছিস? ঘোষাল মশাইকে তামাক দিয়ে যা।
থাক থাক, ব্যস্ত হতে হবে না, রাখহরি ঘোষাল বলেন। সন্ধ্যা তো অগত প্রায়। এখন কি করবে স্থির করলে? স্থির আর আমি কি করব ঘোষাল মশাই, লক্ষ্মীকান্ত হতাশভাবে বলেন। স্বয়ং যজ্ঞেশ্বরী যে যজ্ঞ পণ্ড করতে বসলেন, তা বলে তো ভেঙে পড়লে চলবে না লক্ষ্মীকান্ত, কোমর বাঁধতে হবে। কন্যাকে নির্দিষ্ট লগ্নে পাত্রস্থ করতেই হবে। লগ্ন কখন? মধ্যরাত্রের পর। উত্তম কথা, সময় কিছু পাচ্ছ তুমি? আমি বলি কি, তুমি আমার সঙ্গে একবার দয়ালের ওখানে চলো। দয়াল? দয়াল মুখুজ্জে? হ্যাঁ, দেখো যদি হাতে পায়ে ধরে রাজি করাতে পারো। এমনিতেই তো কাল বিলম্ব হয়ে গেছে। লক্ষ্মীকান্ত বিস্মিত দৃষ্টি মেরে বলেন, মুখুজ্জে মশাইয়ের কাছে কার আশায় যাবো ঠিক বুঝতে পারছি না তো ঘোষাল মশাই। কার আশায় আবার লক্ষ্মীকান্ত? তুমি যে নেহাত শিশু সাজ্য দেখছি, মুখুজ্জের আশাতেই যাবে? নইলে রাতারাতি আর তোমার সঘর পাত্র পাচ্ছ কোথায়? লক্ষ্মীকান্ত কাতর মুখে বলেন, মুখুজ্জে মশাইয়ের সঙ্গে পটলির বিয়ে? পটলিকে আপনি দেখেছেন ঘোষাল মশাই? দেখেছি বই কি। রাখহরি একটি রসিক হাসি হাসেন। নাতনিকে তোমার দেখলে ওর নাম গিয়ে মুনিরও মন টলে। ঘরে মিললে আমি ওর বয়সে টোপর মাথায় দিয়ে দিতে চাইতাম। মুখুজ্জেও তো তোমার গিয়ে বয়স হলে কি হয়, রসিক ব্যক্তি। সেদিনও পথে পটলিকে দেখে বলেছিল, রাখহরি একটু থামেন। লক্ষ্মীকান্ত কিঞ্চিত বিরক্তিভাবে বলেন, কি বলছিলেন? আহা, দুঃসু কিছু নয়, তামাশা করে বলছিল। বাড়ুজ্যের নাতিনীটিকে দেখলে ইচ্ছে হয় আমার তৃতীয় পক্ষটিকে ত্যাগ করে ফেলে ফের ছাদনাতলায় গিয়ে দাঁড়ায়। লক্ষ্মীকান্ত এবার ঘোরতর বিরক্তির স্বরে বলেন, এ প্রসঙ্গ ত্যাগ করুন ঘোষাল মশাই। বটে? ও। রাখহরি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। বুঝতে পারিনি। কলিপূর্ণ হতে এখনো কিছু বিলম্ব আছে ভেবেছিলাম। যাক, শিক্ষা হয়ে গেল। আর যাই করি কারোর হিত করবার চেষ্টা করব না। লক্ষ্মীকান্ত এবার ত্রস্ত কাতরতায় বলে ওঠেন, আপনি অযথা কুপিত হবেন না ঘোষাল মশাই। আমার অবস্থাটা বিবেচনা করুন। মুখুজ্জে মশাই আমার চাইতেও প্রায় 4-5 বৎসরের বয়োধিক। তাছাড়া হাঁপানি রোগগ্রস্ত। হাঁপানিটা যমরোগ নয় লক্ষ্মীকান্ত, রাখহরি সতেজে বলেন। আয়ুর্বেদ মতে ওটা হচ্ছে জীবজ ব্যাধি। তাছাড়া বয়সের কথা যা বলছো, ওটা কোনো কথাই না। পুরুষের আবার বয়স। বরং মুখুজ্জের আরও দুটো পত্নীর ভাগ্য প্রভাবে তোমার ওই অলক্ষণা পৌত্রীটির বৈধব্যযোগ খণ্ডন হয়েও যেতে পারে। কিন্তু ঘোষাল মশাই, থাক কিন্তুতে আর কাজ কি লক্ষ্মীকান্ত? তবে এটা জেনো, নিজেকে সমাজে শিরোমণি ভেবে যতই তুমি নির্ভয়ে থাকো, এরপর অর্থাৎ তোমার ওই পৌত্রীকে নির্দিষ্ট লগ্নে পাত্রস্থ করতে না পারলে সদ্ব্রাহ্মণরা তোমার গৃহে জলগ্রহণ করতে পারবেন না, সন্দেহ নেই। এই দুঃসময়ে অপগণ্ড একটা ছুরির বুড়ো বর যুববরের ভাবনা তুমি ভাবতে বসেছ। কুলমর্যাদা, ধর্ম সংস্কার, জাতিমান এসব বিস্মিত হচ্ছে। এ একটা তাজ্জব বটে। ঘোষাল মশাই, আপনি আমায় মার্জনা করুন। বরং পটলিকে নিয়ে আমি কাশিবাসী হব। তা হবে বই কি। রাখহরি একটু বিষ হাসি হেসে বলেন, বেমালিক সুন্দরী যুবতীর পক্ষে কাশীর মতো উপযুক্ত স্থান আর কোথায় আছে? নাতনি হতে কাশীবাসের সংস্থানটাও তোমার হয়ে যাবে লক্ষ্মীকান্ত। ঘোষাল মশাই, লক্ষ্মীকান্ত বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে বলেন, আপনি আমার গুরুজন তুল্য, তাই এ যাত্রা রক্ষা পেয়ে গেলেন। নচেত কি করতে লক্ষ্মীকান্ত? বিদ্রুপ হাস্যে মুখ কুঁচকে রাখহরি বলে ওঠেন, নচেত কি মারতে নাকি? শোধ নেবার দিন এসেছে, শোধ নেবেন বই কি ঘোষাল বামুনদের প্রতি লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে অন্তঃসলীলা তাচ্ছিল্য ভাবটা তো আর অবিদিত নেই রাখহরির। যতই বিনয়ের ভাব দেখাক বাড়ুজ্যে, ওর চোখের দৃষ্টিতেই সেই উচ্চ নিচ্চ ভেদাভেদটা ধরা পড়ে যায়। আজ সেই প্রতিশোধ নেবার সময় এসেছে। ছাড়বেন কেন রাখহরি? ঘোষাল মশাই, আমাকে রেহাই দিন। দুহাত জোর করে লক্ষ্মীকান্ত বলেন, ভগবান যদি আমার জাতি ধর্ম রক্ষা করতে ইচ্ছুক থাকেন, লগ্নের আগেই উপযুক্ত পাত্র পেয়ে যাব। নচেত মনে করব লগ্নের আগেই উপযুক্ত পাত্র। রাখহরি আরেকবার বিদ্রুপ হাস্যে মুখ বাঁকিয়ে বলেন,
পাত্রটিকে বোধহয় স্বয়ং তিনি বৈকুণ্ঠ থেকে পাঠিয়ে দেবেন। লক্ষ্মীকান্ত কি একটা উত্তর দিতে উদ্যত হচ্ছিলেন, সহসা শ্যামাকান্ত নিজের স্বভাববিরুদ্ধ উত্তেজনায় ছুটে এসে বলে, বাবা, কবরের চাটুজ্যেমশাই আসছেন ঘোড়ায় চেপে, পিছনে কাকে যেন নিয়ে। আহ নারায়ণ! লক্ষ্মীকান্ত উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়েন। আসর সাজানো। বরাসনে বসবার সময় আর ছিল না। হুড়মুড়িয়ে একেবারে কলাতলায় খেউড়ি করিয়ে স্নান করিয়ে নিয়ে সোজা নিয়ে যেতে হবে সম্প্রদানের পিঁড়িতে। সেই পিঁড়িতেই ধান দুর্ব আর আংটি দিয়ে পাকা দেখা অনুষ্ঠানের প্রথাটা পালন করে নিতেই হবে। অবশ্যই সারাদিনে অন্তত 5 বার 6 চর্বতস্য করে খেয়েছে রাসু, কিন্তু কি আর করা যাবে, এরকম আকস্মিক ব্যাপারে ওসব মানার উপায় কোথায়? বলে, কত মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে, ওর ছুরি তোর বিয়ে হবে। এই তো লক্ষ্মীকান্তরই এক জ্ঞাতি ভাইপোর মেয়ের বিয়ে হলো সেবার, ঘুমন্ত মেয়েটাকে মাঝরাতে টেনে তুলে। গ্রামের আর কার বাড়িতে বর এসেছিল বিয়ে করতে, তারপর যা হয়, কোথা থেকে যেন উঠে পড়লো কন্যে পক্ষের কুলের খোঁটা, তা থেকে বচসা অপমান, পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া। যাক সে কথা, মূল কথা হচ্ছে আকস্মিকের ক্ষেত্রে চর্বতস্য খেয়েও বিয়ের পিঁড়িতে বসা যায়। কথা হচ্ছে এখন রাসুকে নিয়ে। রাসুর অবস্থাটা কি? সে কি এখন খুব একটা অন্তর্দ্বন্দ্বে পীড়িত হচ্ছে? তীব্র একটা যন্ত্রণা, ভয়ঙ্কর একটা অনুতাপ, প্রবল একটা মানসিক বিদ্রোহের আলোড়ন কি রাসুকে ছিন্নভিন্ন করছিল? বলা নেই কওয়া নেই, হঠাৎ এই চিলের মতো ছো মেরে উড়িয়ে ঘোড়া ছুটিয়ে এনে আরও একটা 7 পাকের বন্ধনে বন্দি করে ফেলবার চক্রান্তে কাকার উপর রাগে ক্ষিপ্ত হয়ে উঠেছিল রাসু? না, রাসুর মুখ দেখে তা মনে হচ্ছে না। বলির পাঁঠার অবস্থা ঘটলেও ভয়ে বলির পাঁঠার মতো কাঁপছিল না রাসু। শুধু কেমন একটা ভাবশূন্য ফ্যালফ্যালে মুখে নিজের নির্দেশিত ভূমিকা পালন করে চলেছিল সে। হ্যাঁ, এই আকস্মিকতার আঘাতে বেচারা রাসুর শুধু মুখটাই নয়, মনটাও কেমন ভাবশূন্য ফ্যালফ্যালে হয়ে গিয়েছে। সেখানে সুখ দুঃখ ভালো মন্দ দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুরই সার নেই। সে মনে ধাক্কা লাগলো স্ত্রী আচারের সময়, সে ধাক্কায় খানিকটা সার ফিরল। সেই সারে মনের মধ্যে একটা ভয়ানক কষ্টবোধ করতে থাকলো রাসু। 7 এওতে মিলে যখন মাথায় করে শ্রী, কুলো, বরণডালা, আইহাড়ি, চিতের কাঠি, ধূত্র, ফলের প্রদীপ, সাজানো থালা ইত্যাদি নিয়ে বরকনেকে প্রদক্ষিণ করছিল, ধাক্কাটা লাগলো ঠিক তখন। এওদের অবশ্য একগলা করে ঘোমটা, কিন্তু তার মধ্যেও আদল বলে একটা কথা আছে। যে বউটির মাথায় বরণডালা আর আদলটা ঠিক সারদার মতন, যদিও দিনের বেলা হঠাৎ সারদার মুখটা দেখলে রাসু ঠিক চিনতে পারবে কিনা সন্দেহ, তবু আদলটা চেনে। ওই রকম বেগুনি রঙের জমকালো একখানা চেলিও যেন সারদাকে মাঝে মাঝে পড়তে দেখেছে রাসু, পাড়ার কারোর বিয়ে টিয়েতে কি সিংহবাহিনীর অঞ্জলি দেওয়ার সময়। দেখেছে অবশ্যই নিতান্ত দূর থেকে, আর ভালো করে তাকাবার সাহস হয়নি, কারণ রাত দুপুরের আগে। সমস্ত বাড়ি নিশুতি না হওয়া পর্যন্ত কাছাকাছি আসবার উপায় কোথা? আর তখন তো সারদা সাজ সজ্জা গহনাগাটির ভার মুক্ত। তাছাড়া সারদা ঘরে ঢুকেই ঘরের কোণের প্রদীপটা দেয় নিভিয়ে, বলে, কে কমনে থেকে দেখে ফেলে যদি। অবশ্যই দেখবার পথ বলতে কিছুই নেই। রামকালী চাটুজ্যের বাড়ির দরজা কপাট তো আর পাড়ার 5 জনের মতো আম কাঁঠালের নয় যে ফাটা ফুটো থাকবে। মজবুত কাঁঠাল কাঠের লোহার পাতা মোড়া দরজার কড়া শেকলগুলোই বোধ করি ওজনে 2-5 সের। আর জানলা, সে তো জানলা নয়, গবাক্ষ, মানুষের মাথা ছাড়ানো উঁচুতে ছোট্ট ছোট্ট খুপুরি জানালা। সেখানে আর কে চোখ ফেলবে? তবু সাবধানের মান নেই। গ্রীষ্মকালে অবশ্য পুরুষরা এরকম চাপা ঘরে শুতে পারেন না। তাদের জন্যে চণ্ডীমণ্ডপে কিংবা ছাতে শেতল পাটি বিছিয়ে রাখা হয় ভিজে গামছা দিয়ে মুছে মুছে। সেখানে তাকিয়ে যায়, হাত পাখা যায়,
গাড়ু গামছা যায়, বই নিয়ে যায় রাখাল ছেলেটা কি মুনিশটা, কর্তাদের অসুবিধে নেই। প্রাণ যায় বাড়ির মহিলাদের আর নববিবাহিত যুবকদের। তারা প্রাণ ধরে বাড়িতে শুতে যেতে পারে না, অথচ ভেতর বাড়ির ঘরের ভেতরের গুমোটও প্রাণান্তকর। তবে সারদার মতো বউ হলে আলাদা। সারদা এই গ্রীষ্মকালে সারা রাত্রির পাখা ভিজিয়ে বাতাস করে রাসুকে। প্রাণের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল রাসুর। গতকাল রাত্রেও সারদা সেই প্রতিসেবার ব্যতিক্রম করেনি। রাসু মায়া করে বারবার বারণ করেছিল বলে কচি ছেলেটার গরমের ছুতো করে পাখা নেড়েছে সারদা। আর সবচেয়ে মারাত্মক কথা, যেটা মনে করে হঠাৎ বুকটা এমন মুচড়ে উঠেছে রাসুর, মাত্র কাল রাত্রিরেই সারদা তাকে ভয়ানক একটা সত্যবদ্ধ করিয়ে নিয়েছিল। বাতাস দিতে বারণ করার কথায় চুপি চুপি হেসে পড়েছিল সারদা। এ তো মায়া, এ মায়ার পরিচয় প্রকাশ করতে পারবে চিরকাল? রাসু ঠিক বুঝতে পারেনি। একটু অবাক হাসি হেসে বলেছিল, চিরকাল কি গরম থাকবে? আহা, তা বলছি নে, বলছি রাসুর বুকের একেবারে কাছে সরে এসে সারদা বলেছিল, সতীন জ্বালার কথা বলছি। তখন কি আর মায়া করবে? বলবে কি, আহা ও সতীনে বড় ভয়। রাসু যতটা নিঃশব্দে সম্ভব হেসে বলেছিল, হঠাৎ দিবা স্বপ্ন দেখছো নাকি? সতীন জ্বালা আবার কে দিলে তোমায়? দেয়নি? দিতে কতক্ষণ? অনেকক্ষণ। আমার অমন 2-4টে বউ ভালো লাগে না, দরকারও নেই। সারদা তবু জেরা ছাড়েনি। আর আমি বুড়ো হয়ে গেলে তখন তো দরকার হবে। রাসু ভারী কৌতুক অনুভব করেছিল, আবার হেসে ফেলে বলেছিল, এ যে দেখি হাওয়ার সঙ্গে মন্বন্তর। তুমি বুড়ো হয়ে যাবে আর আমি বুঝি জোয়ান থাকবো? আহা, পুরুষ ছেলে কি আর অত সহজে বুড়ো হয়? তাছাড়া ঠাকুরের তুমি জ্যেষ্ঠ ছেলে, দেখতে সুন্দর, এত পয়সাওয়ালা মানুষ তোমরা, কত ভালো ভালো সম্বন্ধ আসবে তোমার। তখন কি আর আমার কথা? হঠাৎ আবেগে কেঁদে ফেলেছিল সারদা। অগত্যায় নিবিড় করে কাছে টেনে নিয়ে বউকে আদর সোহাগ করে ফোলাতে হয়েছে রাসুকে। বলতে হয়েছে, সাথে কি আর বলছি হাওয়ার সঙ্গে মনান্তর? কোথায় সতীন তার ঠিক নেই, কাঁদতে বসল। ওসব ভয় করো না। আরও অনেক বাক্য বিনিময়ের পর পতিব্রতা সারদা স্বামীকে আশ্বাস দিয়েছিল, তাহলে তোমাকে আমি এমন সত্যবন্দী করে রাখছি নে যে আমি মরে গেলেও ফের বিয়ে করতে পারবে না। আমি মরে তুমি একটা কেন 100টা বিয়ে করো, কিন্তু আমি বেঁচে থাকতে নয়। নয় নয় নয়, হলো তো? 3 সত্যি করেছিল রাসু মাত্র গত রাত্রে। আর আজ সেই রাসু এই টেপির চেলি পরে কলকাতায় দাঁড়িয়ে আছে, এই কলাতলায় দাঁড়িয়ে আছে। এই মাত্র যে গিন্নি মানুষটা বরণ করেছিল সে বলে উঠেছে, কড়ি দিয়ে কিনলাম, দড়ি দিয়ে বাঁধলাম, হাতে দিলাম মাকু, একবার ভ্যা করো তো বাপু। একটা মানুষকে কতবার কেনা যায়, বাঁধা জিনিসটাকে আবার কিভাবে বাঁধা যায়? হায় ভগবান, রাসুকে এমন বিড়ম্বনায় ফেলে কি সুখ হলো তোমার? আহা, রাসু যদি ঠিক আজকেই গায়ে না থাকতো। রুগী দিদিমাকে দেখতে এমন তো মাঝে মাঝে গা ছেড়ে ভিন গায়ে যায় রাসু। আজ যদি তাই হতো, যদি দিদিমা বুড়ি টেসে গিয়ে ওইখানেই আজ আটকে ফেলতো রাসুকে, যদি ঠিক এই সময় জ্ঞাতিকোত্তর মরে গিয়ে অসহ্য ঘটিয়ে রাখতো রাসুদের, যদি রাসুরও এদের সেই বটটার মতন আচমকা একটা শক্ত অসুখ করে বসতো, তেমন কোনো কিছু ঘটলে তো আর বিয়ে হতে পারতো না। কন্যাদায়গ্রস্ত বিপন্ন ভদ্রলোকের বিপদের কথা মনের কোণেও আসে না রাসুর। মরুক চুলোয় যা করা, রাসুর এ কি বিপদ হলো? এ যদি কাকা রামকালী না হয়ে বাবা কুঞ্জবিহারী হতো, বাবা যদি বলতো, ভদ্রলোকের বিপদ উপস্থিত রাসু, দ্বিধাদ্বন্দ্বের সময় নেই আর, চল ওঠ, তাহলেও হয়তো বা রাসু খানিক মাথা চুলকোতে বসতো। কিন্তু এ হচ্ছে যার নাম মেজো কাকা, যার হুকুমের ওপর আর কথা চলে না। অনেক যদি অবশেষে হতাশচিত্ত রাসু এ কথা ভাবল, আর কিছু না হোক, যদি গত রাত্রে রাসু গ্রীষ্মের কারণে বাড়িতে শুতে যেত,
তাহলে তো ওই সত্যবন্দির দায়ে পড়তে হতো না তাকে। এরপর কি আর জন্মে কোনোদিন কোনো ব্যাপারে রাসুকে বিশ্বাস করতে পারবে সারদা? বিশ্বাস করতে পারবে? এক্ষেত্রে রাসু বেচারাও সারদার মতোই নিরুপায়, কোনো হাত ছিল না তার। না, বিশ্বাস করবে না সারদা, বলবে বোঝা গেছে বেটা ছেলেদের আবার মন মায়া, বেটা ছেলের আবার 3 সত্যি। কিন্তু কথায় কি আর কখনো কইবে সারদা? হয়তো জীবনে আর কথা কইবে না রাসুর সঙ্গে, নয়তো দুঃখে অভিমানে মনের ঘেন্নায় হঠাৎ রাসুর মনুষ্যক্ষে বিশালাকায় চাটুজ্জে পুকুরের কাকচক্ষু জলটার দৃশ্য ভেসে ওঠে। মনের ঘেন্নায় আজ রাত্রিরেই সারদা কিছু একটা করে বসছে না তো? বুকের ভেতরটা কে যেন খুঁচিয়ে চিরে নুন দিচ্ছে। রাসু বুঝি আর চুপ করে থাকতে পারবে না, বুঝি হাউমাউ করে কেঁদে উঠবে, চেঁচিয়ে উঠবে। না, চেঁচিয়ে ওঠেনি রাসু, তবে মুখের চেহারা দেখে কন্যাপক্ষের কে একজন বলে উঠল, বাবাজির কি শরীর অসুস্থ বোধ হচ্ছে? আবার বিয়ের বরের শরীর অসুস্থ। লক্ষ্মীকান্ত একবার এই হিতৈষী সাজা দুর্মুখটার দিকে হুরুকুচকে তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, ওরে কে আছিস, আর একখানা হাত পাকা নিয়ে আয় দেখি। নতুন নাজ্জামের মাথার দিকে বাতাসটা একটু জোরে জোরে দে। জোর জোর বাতাসে মুখের চেহারাটা রাসুর সত্যি একটু ভালো দেখালো। আর না দেখালেই বা কি, ততক্ষণে তো বিয়ে সাঙ্গ হয়ে গেছে। বরকনেকে লক্ষ্মীর ঘরে প্রণাম করিয়ে বাসরে বসাতে নিয়ে যাচ্ছে সবাই ধরে ধরে, পায়ের গোড়ায় ঘটি ঘটি জল ঢালতে। সেখানে আবারও তো সেই সেবারের মতন উপদ্রব হবে। সারদার বাপের বাড়ির সেই সব মেয়ে মানুষদের বাক্যি তো বাচালতা মনে করলে রাসুর এখনো হৃদকম্প হয়। আবার তেমনি ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি গিয়ে দাঁড়াতে হচ্ছে এখন রাসুকে, সম্পূর্ণ অসহায়, সম্পূর্ণ নিরস্ত্র। হঠাৎ রাসু দার্শনিকের মতো নিজের ব্যক্তিগত দুঃখ জ্বালা ভুলে একটা বিরাট দর্শনের সত্য আবিষ্কার করে বসে। মানুষ কি অদ্ভুত নির্বোধ জীব! এই কুশ্রী কদর্য তাকে ইচ্ছে করে জীবনে বারবার সেধে নিয়ে আসে, আর বারবার নিজেকে কানা করিতে বিকয়। পরদিন সকালে এখানে বউ ছত্র আঁকা হচ্ছিল। ইচ্ছে শখের বিয়ের মতো নিখুঁত করে বাহার করে না হোক, নিয়মপালাটা তো বজায় রাখতে হবে। আর এত বড় উঠোনটায় যেমন তেমন করে একটু আলপনা ঠেকাতেই 1 সের 5 পো চাল না ভিজালে চলবে না। আর সেই 5 পো চালই ভিজিয়ে দিয়েছিলেন রামকালীর খুড়ি নন্দরানী। রামকালীর নিজের খুড়ি নয়, জ্যাঠতুতো খুড়ি। সংসারে যত কিছু নিয়ম লক্ষণ নীতিগীতির কাজের ভার নন্দরানীর আর কুঞ্জের বউয়ের উপর, কারণ ওরাই দুজন হচ্ছে একেবারে অখণ্ড পোয়াতি। কুঞ্জর বউয়ের তো 7টি ছেলেমেয়েই শেঠের কোলে খোশ মেজেছে বহাল তবিয়াতে টিকে আছে। নন্দরানী অবশ্য মাত্র 2-3টি। সে যাক, বিয়ের ব্যাপারে নিয়মপালার কাজের সবকিছুই যখন নন্দরানীর দখলে, তখন এক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন? কাজেই রাসুর এই বিয়েটাকে মনে মনে যতই অসমর্থন করুন, নন্দরানী পুরো 5 পো আতপ চালই ভিজিয়ে দিয়েছিলেন তিনি উঠোনে বৌচত্ব রাখতে। দুধে আলতার প্রকাণ্ড পাথর বসিয়ে তাকে কেন্দ্র করে আর ঘিরে ঘিরে দ্রুত হস্তে ফুল লতা শাক পদ্ম এঁকে চলেছিলেন নন্দরানী। সাঙ্গ হতে কিছু কিঞ্চিত দেরি আছে এখনো। সহসা রাখাল ছোড়া ঘরমাক্ত কলেবরে ছুটতে এসে উঠোনের দরজায় দাঁড়িয়ে আকর্ণ বিস্তৃত হাস্যে জানান দিল, বর করে এলো গো। আমি উই দিঘির পাড় থেকে দেখতে পেয়েই ছুটে বলতে এনু। তা তো এলো। নন্দরানী বিপন্ন মুখে এদিক ওদিক তাকিয়ে ঈষৎ উচ্চ কণ্ঠে বলে ওঠেন, দিদি, ও দিদি, বরকনে এসে পড়লো শুনছি। বরকনে এসে পড়লো? দিনতারিণী কুটনো ফেলে ছুটে এলেন। এক্ষুনি এসে পড়লো? রামকালীর কি এতেও তাড়াহুড়ো?
বারবেলা পড়বার আগেই বোধ করে নিয়ে এসেছেন রামকালী, যদিচ ভাসুরপো, তথাপি ধনে মানে এবং সর্বোপরি বয়সে বড়। কাজেই নন্দরানী রামকালী সম্পর্কে ছেন দিয়েই বাক্যবিন্যাস করেন, এখনও করলেন। দীনতারিণী বারবেলা শব্দটায় মনকে স্থির করে নিয়ে বলেন, তা হবে, তা তোমাদের নেমকম্মর সব প্রস্তুত? নন্দরানী আরও ব্যস্ত হাতের কাজ সারতে সারতে বলেন, প্রস্তুত তো একরকম সবই, কিন্তু দুধটা যে ওতলাতে হবে, সেটা আবার এখন করবে কে? দুধ? তাই তো, ওতলানোর দরকার বটে। বউ এসে সদ্য উতলে পড়া দুধ দেখলে সংসার নাকি ধনে ধান্যে উতলে ওঠে। দীনতারিণী উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, বড় বৌমা কোথায় গেলেন? বড় বৌমা? সে তো রান্নাশালে। তাড়াহুড়ো করে এক ঘর রেঁধে রাখতে হবে তো, বউ এসে দৃষ্টি দেবে। বড় বৌমা অর্থে রাসুরমা, তাকে তাই বলেন নন্দরানী। কারণ নন্দরানী বয়সে রাসুরমার সমবয়সী হলেও মান্যে বড়, সম্পর্কে খুশাশুড়ি, কাজী বৌমা। যাই হোক, কুঞ্জর বউ রান্নাশালে, অতএব দুধ ওতলাতে আর কাউকে দরকার? ওদিকে বর করে আগত প্রায়। দীনতারিণী মনুষ্যকে চারিদিক তাকিয়ে নেন। আর কে আছে? অখণ্ড পোয়াতি স্বামীর প্রথম পক্ষ, দ্বিতীয় তৃতীয় পক্ষ দিয়ে তো আর পুণ্যকর্ম হবে না। কে আছে? ওমা, ভাববার কি আছে? শারদাই তো আছে, তাকেই ডাক দেওয়া হোক তবে। একা ঘরের কোণে বসে রয়েছে মনমরা হয়ে, কাজে কর্মে ডাকলে তবু মনটা অন্যমনস্ক হবে। তাছাড়া নতুন লোক নির্বাচনের সময়ই বা কোথায়? সত্য উঠোন পার হচ্ছিল তীর বেগে। দীনতারিণী তাকেই ডেকে বললেন, এই সত্য, ধিঙ্গি অবতার, যা দিকিন বড় নাথ বৌমাকে ডেকে আন দিকিন শিগগির। বরকনে এসে পড়ল পেরায়, দুধ ওতলাতে হবে। বউকে? বর্দার বউকে ডেকে দেব? সত্য দুহাত উল্টে বলে, বউ কি আর বউতে আছে? ভোর থেকে মাটিতে পড়ে কেঁদে কেঁদে মরছে। কেঁদে কেঁদে মরছে? দীনতারিণী বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, একেবারে মরছেন কেন? এত মরবার কি হলো? ওমা, শুভ দিনে এ কি অলক্ষণে কাণ্ড! যা শিগগির ডেকে আন। সত্য এদিক ওদিক তাকিয়ে বলে, কে বাবা ডাকতে যায়? তুমি তো বললে, কাঁদবার কি হয়েছে? বলে নিজের যদি হতো। সতীন আসছে, কাঁদবে না? আহ্লাদে ঊর্ধ্ববাহু হয়ে নাচবে মানুষ? কই, কোথায় কি আছে তোমাদের? আমি দিচ্ছি দুধ জাল দিয়ে। তুই দিবি দুধ চাল? কেন দিলেই বা? সত্য সোৎসাহে বলে, পিস ঠাকুমা যে সেবার খুন্তির দিদির বিয়েতে বলল, সত্যের বছর ঘুরে গেছে, এখন এও ডালায় হাত দিতে পারে। বছর ঘুরে অর্থাৎ বিয়ের বছর ঘুরে, সেটা আর স্পষ্টাস্পষ্টি উচ্চারণ করল না সত্য। দীনতারিণী সন্দিগ্ধ সুরে বলেন, বছর ঘুরলেই বুঝি হলো? গর্ভশোধ না হলে? জানি নে বাবা, রাখো তোমাদের ছন্দ, আমি এই হাত দিলাম। বলেই সত্য তাওয়ার পাশে দুখানা ইট পাতা উনুনের উপর জালে বসানো ছোট্ট সরা চাপা মাটির হাঁড়িটার নিচে ফু দিতে শুরু করে। ঘুঁটের আগুন জ্বলছে ধিকি ধিকি। ফু পেরে দু চারখানা নারকেল পাতা ঠেলে দিলেই জ্বলে উঠবে দাউ দাউ করে। তো গেছিল মেয়ে নন্দরানী নারকেল পাতার গোছাও এনে রেখেছেন পাশে। সত্য সকল কাজই উদ্দাম। তার ফুয়ের দাপটে বরকনে আসার আগে দুধ উতলাতে শুরু করলো। উতলে ধোয়া ছড়িয়ে ভেসে গেল, গড়িয়ে গেল। দীনতারিণী হাহা করে উঠলেন, ওরে একটু রয়ে শোয়ে, নতুন বউ ঢোকা মাত্র যেন দেখতে পায়। কথা শেষ হওয়ার আগে বাইরের উঠোনে শাঁখ বেজে উঠল, অর্থাৎ শুভাগমন ঘটেছে নতুন বউয়ের। মুখদা শাঁখ হাতে দাঁড়িয়ে ছিলেন বাইরে। আজ পূর্ণিমা, বিধবাদের ঘরে রান্নার ঝামেলা নেই। কোনো এক সময় আম কাঁঠাল ফল মিষ্টি খেলেই হতো। কাজেই আজ ছুটি মুখ্যদাদের। ছুটি যদি, তবে ছুটোছুটি না করবেন কেন মুখ্যদা? স্নান তো করতেই হবে জলখাবার আগে। তাই মুখ্যদাই অগ্রণী হয়ে বড় বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন শাঁখ হাতে নিয়ে। শুভকর্মে বিধবারা সমস্ত কর্মে অনধিকারী হলেও এই একটি কর্মে তাদের অধিকার আছে। সমাজ অথবা সমাজপতিরা বোধ করি একটু এইটুকু কেড়ে নেননি, ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিয়েছেন শাঁখ আর উলু। অতএব সেই অধিকারটুকু সম্যক সদ্ব্যবহার করতে থাকেন মুখ্যদা।
রাসুর দ্বিতীয় অভিযানতে প্রত্যাবর্তন উপলক্ষে। দৃঢ়তা নিয়ে উদ্গ্রীব হয়ে এগিয়ে যেতে যেতে চমকে উঠে বলেন, অমন করে হাতে ফুঁ দিচ্ছিস রে সত্য, পোড়ালি বুঝি? সত্য তাড়াতাড়ি সত্য গোপন করে বলে ফেলে, পোড়াবো কেন? তবে হাতে ফুঁ পারছিস কেন? এমনি। যাক, এবার উনুনে ফুঁ পার, ঢোকার সময় যেন আর একবার দুধটা ফেঁপে ওঠে। না উঠেছে, বউ পয়মন্ত হবে। সেবারে বরং কথা শেষ হবার আগেই রামকালীর গম্ভীর কণ্ঠনিনাদ ধ্বনিত হলো, তোমাদের ওই সব পরন টরন তাড়াতাড়ি সেরে ফেলো ছোট পিসি, বারবেলা পড়তে আর বেশি দেরি নেই। মুহুর্মুহু শঙ্খনিনাদে রামকালীর কণ্ঠনিনাদও ম্লান হয়ে গেল। বরকনে ঢুকলো বাড়ির ভিতর উঠোনে। পিছনে পিছনে পাড়া ছেটিয়ে গণ্ঠনবতীর দল। বিয়েটা যে ভাবে আর যে অবস্থাতেই ঘটে থাকুক, বৌপাতের যজ্ঞ একটা করতেই হবে। আমোদ আহ্লাদের প্রয়োজন নয়, সমাজ জড়িত করার প্রয়োজনে। খামোকা একটা হুট করে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী এসে চাটুজ্জে বাড়ির অন্দরে সামিল হলো, কাকে বকেতে টের পেল না, এটা তো আর কাজের কথা নয়। তার প্রবেশটা যে বৈধ, এ খবরটুকুর একটা পাকা দলিল তো থাকা চাই।